আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম তো আসসালামু আলাইকুম ভাইয়া। কনক ভাইয়া, বল। ভাইয়া কালকে আমি একটা স্ক্রিনশটে যে আমাকে পাঠাইতে বললাম না ভাইয়া, ওই স্ক্রিনশটটা না ক্লিয়ার আসে নাই। তুমি একটু একটা ক্লিয়ার ওই স্ক্রিনশটটা কি তুমি কি আমাকে কাইন্ডলি আবার একটু পাঠাইতে পারবা? কিসের? ওই যে কালকে একটা স্ক্রিনশট নিলাম না আমি তোমার ইসের এনআইটিডব্লিউর ওয়েবসাইট থেকে, ওইটার আর কি। একটু কাইন্ডলি এখন একটু দিয়ে বুঝি দেওয়া নাই যায়? আমারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্লাসে আছে দেখো, ওই ওই যে যে এনআইডি নাম্বারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে। ফাদার্স এনআইডি মাদার্স এনআইডি এটা। হ্যাঁ হ্যাঁ, তুমি জাস্ট ওই জায়গাটা একটু জুম করে একটা স্ক্রিনশট তুলে পাঠায় দাও আমাকে। তোমার ফটো সেই আছে দেখো, ছবিটা আবার পাঠায় দাও কাইন্ডলি। আমারটা তো আর লাগতেছে না, তাই না? না, দেখ তোমারটা আমার কাছে আছে, তোমারটা আর লাগতেছে না। দেখ বোঝা যায় কিনা এখন। ভ্যাকসিনের জন্য নাকি ভাইয়া? না, এই আর কি। পাইছিস? জি ভাই, পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছে না কাজ? কতদূর কাজ? কাজ ভাই ওই যে ওইটাই, ওই ছবিটা মানে ক্লিয়ার আসছিল না, ওইটাই জাস্ট করতেছি, আর বেশি কাজ না, অল্প একটু কাজ আছে। তুমি করে জানাচ্ছি, সমস্যা নেই। আমি ক্লাসে আছি, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, তাড়াহুড়ি করার দরকার নেই। আস্তে আস্তে কর, হ্যাঁ? সাজিদ কোন পর্যন্ত পড়েছিলাম? ভাই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের 4টা 5টা ম্যাথ করাইছেন ভাইয়া। আচ্ছা, ভাইয়া, বল। ওই এইচডব্লিউ এর ছবিটা দিয়েছি ভাই, একটু দেখেন। দাঁড়া একটু দাঁড়া, আমার ল্যাপটপটা খালি রাখছি। কালকের অঙ্কটা পারছিলি? জুনায়েদ করছিলে এটা, রুমি? ভাই আমার একটু মাথায় আসতেছিল না, আদনানেরটা দেখছি তারপরে বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে যেগুলো যেগুলো সমস্যা ভাইয়া, সেগুলো পরে। বল। ভাইয়া ম্যারি মানে তোমার বৈবাহিক স্ট্যাটাস কি দিব? ম্যারিটাল স্ট্যাটাস? তোকে মানে কিল ঘুষি দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিব আর কি। ভাইয়া আমি তো প্রসেসিং মানে দাও, উইডো দিয়ে দিছিলাম। আরে প্রসেসিং দাও। আচ্ছা একটা আচ্ছা ভাই, ইমার্জেন্সি নাম্বারে কি আমারটা দিয়ে দিব? ইমার্জেন্সি নাম্বার দে। না, দুজনেরটা দিব। দে দে দে, সমস্যা নেই। আমারটা দিয়ে দিলাম, কাজিন দিয়ে আমারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই এখন আর করার দরকার নেই, ক্লাস করে। এই সাজিদ বল তো, হয়ে গেছে, আর বুঝতে পারছি। বল লাস্ট নাম্বারটা কি করেছিলাম সাজিদ? ভাইয়া মানে এইচডব্লিউ দিছেন ভাইয়া যে গোলকের ব্যাসার্ধের পরিমাপে 0.1% ত্রুটি পাওয়া গেল, তবে এইচডব্লিউ না, এইচডব্লিউ নিয়ে, ও আচ্ছা আচ্ছা, এইচডব্লিউ নিয়ে পরে কথা হবে বৃত্তের এখন। ব্যাসার্ধ যদি সমান হয় হারে বৃদ্ধি পায় তবে আচ্ছা ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? ঠিক আছে। আবিদ আজাদ, জি ভাইয়া। ইয়া সিয়াম আর তানিম এরা মোস্ট প্রবাবলি ক্লাস করতেছে না। আজকের ক্লাস পর্যন্ত দেখ, যদি না হয় তাহলে মানে
তাদেরকে আর গ্রুপে রাখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আচ্ছা। সিএমও মোস্ট প্রবাবলি নাই, গ্রুপে রাখার দরকার নাই। আচ্ছা দেখ, এই তো তো কালকে আমি যে টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম, বেসিক্যালি শুধুমাত্র ওই অঙ্কগুলাই না, এরকম আরো অনেক অঙ্ক করাবো আর কি, বুঝছস? তো কালকে আমি তোকে এক টাইপের অঙ্ক সম্পর্কে ধারণা দিচ্ছি, যেগুলোকে বলা হয় হচ্ছে ওয়ান ভেরিয়েবল প্রবলেম। দেখ কালকে আমরা যে অঙ্কগুলো করছি তার নাম হচ্ছে কি জানিস? এভাবে বোঝার ট্রাই কর, তাহলে আরো বেশি ইজি হবে। তার নাম হচ্ছে যে তোর ওয়ান ভেরিয়েবল প্রবলেম। ওয়ান ভেরিয়েবল প্রবলেম। আমরা গতকালকে যে প্রবলেম গুলা করছি সবগুলাই হচ্ছে যে তোর ওয়ান ভেরিয়েবল প্রবলেম। ওয়ান ভেরিয়েবল প্রবলেম মানে আসলে কি? ওয়ান ভেরিয়েবল প্রবলেম কথাটার মানে কি, যে দেখ আমরা গতকালকে যতগুলো অঙ্কই করছি না কেন, আমরা কিন্তু এমন কোনো সমীকরণ পাই নাই যেখানে একই সাথে দুইটা চলক আছে। এরকম কি পাইছি? পাই নাই কিন্তু। আসলে দেখ, আমি যদি প্রথম অঙ্কের কথা বলি, তাহলে প্রথম অঙ্কটা ছিল এরকম, v is equal to 4/3 পাই আর কিউব, মনে পড়ে? এবং a is equal to ছিল 4 পাই হচ্ছে আর স্কয়ার। দেখ এমন কিন্তু নয় যে এটা দুইজনের উপর ডিপেন্ড করে, ভিটা দুইজনের উপর ডিপেন্ড করে, সুতরাং এগুলো হচ্ছে ওয়ান ভেরিয়েবল প্রবলেম। বৃত্তের বেলায় কি ছিল? বৃত্তের বেলায় এরিয়া ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে পাই আর স্কয়ার। এটাও হচ্ছে যে তোর কত বল, এটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে যে তোর কি বল, ওয়ান ভেরিয়েবল প্রবলেম আর কি। তো গতকালকে মনে হয় আমরা যদি আরো কিছু অঙ্কের কথা বলি আর কি, সবগুলাই কি ছিল? ওয়ান ভেরিয়েবল প্রবলেম। এখন আজকে আমি তোকে আলোচনা করাবো টু ভেরিয়েবল প্রবলেম নিয়ে, দেন আমি তোকে আরেকদিন আলোচনা করাবো ওয়ান ভেরিয়েবল প্লাস টু ভেরিয়েবল কম্বাইন্ড একদিন পড়াবো আর কি। তাহলে দেখ গতকালকে আমরা পড়ছি ওয়ান ভেরিয়েবল। ভাইয়া আর কাইন্ডলি ইনফরমেশন। ভাইয়া তুই এখন হ্যালো, এটা রাখ, এটা রাখ, এখন কালকে করিস। একটা জিনিস বাকি আছে, একটা জিনিস বাকি আছে, জাস্ট একটা জিনিস। বল। 48 পেজ না 64 পেজ? 5 বছর না 10 বছর, কোনটা? 10 বছর 10 বছর কি 64 পেজ না 48 পেজ? মানে কি? কত পেজ নিবা, 64টা না 48টা? পেজ পেজ নিলে হলো একটা, নে 64 পেজ নে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বেশি নে, আচ্ছা ঠিক আছে। এখন দেখ, তা আমরা আজকে ধারণা নিব হচ্ছে কি জানিস? আজকে আমরা ধারণা নিব হচ্ছে যে টু ভেরিয়েবল প্রবলেম থাকলে কি করা যায়। তা আমি তোকে কিছু স্টেপ লিখে দিই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে টু ভেরিয়েবল প্রবলেম, ঠিক আছে? তার মানে গতকালকের মতোই শুধুমাত্র আমরা আজকে পড়বো টু ভেরিয়েবল প্রবলেম। এখন টু ভেরিয়েবল প্রবলেম সলভ করবো কিভাবে? টু ভেরিয়েবল প্রবলেম একবারে সলভ আমরা করতে পারবো না, সেই জন্য টু ভেরিয়েবল গুলাকে আগে সিঙ্গেল ভেরিয়েবলে শিফট করতে হবে, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটা করতে পারবো। আসলে আমি আবার বলতেছি, গতকালকে যে যে অঙ্কগুলো আমরা করছি বের করে দেখ, প্রত্যেকটা অঙ্কের বেলায় সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে ডিল করা আছে, কোনো অঙ্কের বেলায় ডাবল ভেরিয়েবল নিয়ে ডিল করা নাই। আজকে আমরা দেখবো কোনো একটা অঙ্কের বেলায় ডাবল ভেরিয়েবল যদি চলে আসে তাহলে পরে আমরা সেটাকে কিভাবে ডিল করব। তবে আমি তোকে আগে থেকে একটা হিন্টস দিয়ে দিলাম যে ডাবল ভেরিয়েবল যদি চলে আসে তাহলে সেটাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে যে তোর কত, তারপরে হচ্ছে যে তোর অঙ্কটা আমরা করতে পারবো আসলে, ঠিক আছে? এখন আমাদের কাজ, মানে আমাদের কাজ হচ্ছে যে টু ভেরিয়েবল যে প্রবলেম আসলে, টু ভেরিয়েবল প্রবলেম। তো আমরা শুরুতেই একটা অঙ্ক দেখবো আর কি, সহজ টাইপের একটা অঙ্ক দেখবো আর কি, এবং এটা অলরেডি হচ্ছে যে আমাদের পরীক্ষায় অনেকবার আসছিল আসলে, সেরকম টাইপের আমরা একটা প্রবলেম দেখবো। ওকে, তবে এই প্রবলেমটা দেখার আগে আমরা একটু শুধু যদি এরকম, এই প্রবলেম গুলো দেখার আগে মনে রাখতে হবে টু ভেরিয়েবল গুলা নরমালি কার সাথে রিলেটেড আসে। নরমালি কার সাথে রিলেটেড? রিলেটেড হচ্ছে যে তোর কত, রিলেটেড হচ্ছে যে তোর ম্যাক্সিমাম, আর হচ্ছে যে কত, ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম ভ্যালু, এটার সাথে রিলেটেড। ম্যাক্সিমাম আর মিনিমামের বেলায় আমার কাজ কি, যদি কখনো বা যে কোনো ফাংশনের, এটা তো আমরা জানি, তাও একটু লিখে দিব আসলে, যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম এর বেলায়
যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমামের বেলায় একবার ডিফারেন্সিয়েশন অথবা এটাকে আমরা বলতেছি ঢাল, অথবা বলতেছি স্লোপ, অথবা বলতেছি ডিওয়াই বাই ডিএক্স, অথবা ওয়াই প্রাইম, অথবা ফাংশন প্রাইম ইজ ইকুয়াল টু 0 ধরতে হয়। 0 ধরতে হয়। তাহলে দেখ নরমালি টু ভেরিয়েবলের যে প্রবলেমগুলো আসলে সেই টু ভেরিয়েবলের যে প্রবলেমগুলো আছে সেই টু ভেরিয়েবলের প্রবলেমগুলো হচ্ছে যে তোর আমরা কি করব, আচ্ছা একটু দাঁড়াতো, একটু দাঁড়া আবিদ, বুঝি না এখানে কি বলছে, বুঝি না 64 পেজের জন্য কি বেশি নাকি 48 এর জন্য কম? টাকা হুম টাকা ভাইয়া তোমার লাগবে হলো 8,000 সামথিং লাগবে। 64 পেজের জন্য কম, আসলে 48 পেজের জন্য কম। কত? সেটা তোমার 1,000 কম, টোটাল থেকে 1,000 কম। মানে পেজের সাথে সম্পর্কটা কি আসলে পেজ দিয়ে কি করবে, মানে বুঝি না, পেজ পরে নেওয়া যায় না নাকি? পেজ পরে নেওয়া মানে পেজ পরে হয় কি, শোনো, প্রথমবার যদি তুমি 48 পেজ নাও না, তাহলে ধরো তোমার পরের বার আবার ধরো যদি 48 পেজ ফুরায় যায় তাহলে আবার নতুন করে ইস্যু করা লাগে। আর যদি একবারে 64 পেজ নিয়ে রাখো তাহলে আর তোমার মানে বারবার ওই হ্যাসেলটা পোহানো লাগে না। আচ্ছা নিলাম, এখানে লিখছে যে ইউর অ্যাপয়েন্টমেন্ট এট দ্য পাসপোর্ট অফিস আগারগাঁও ইজ শিডিউল ফর 17 আগস্ট 2011, মানে কি ওই দিন দেখা করা লাগবে নাকি? ওই দিন যে তোমার ওই টাইমের ভিতর পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে। বুঝি নাই, ওই টাইমের মধ্যে 11:48 লেখা? হ্যাঁ, 11টা 48 লেখা, তোমার ওইখানে 11টার ভিতরে ওই পাসপোর্ট অফিসে যে মানে থাকতে হবে। তারপর তারপর ওইখান থেকে বাকি কাজ করে ফেলবে। ওই দিনই কি দিবে নাকি? সম্ভবত ওই দিনই দিয়ে দিবে, খুব টাকা প্রবাবলি। দিলাম না এমনি দিবে? টাকা ওই দিন যে দিতে হবে, এখন দেখতে হবে প্রসেস। এরপরে যে পেমেন্টের অপশন চালু হবে মানে আর 12 মিনিট সময় আছে, তারপরে যে পেমেন্টের অপশন। তুমি যদি বলো 64 পেজের বদলে আমি এখনো 48 পেজ করে দিতে পারি, সমস্যা নেই, এখনো অপশন আছে। 64-48 পেজ পরে ইস্যু করা লাগে, এত পেজ কি লাগে আসলে নাকি বুঝতেছি না। যাও 48 পেজই দিলাম, আর এক্সপ্রেস ডেলিভারি দিলাম। আচ্ছা দাঁড়া, ওই একটু দাঁড়া তো সবাই, একটু 3 দাঁড়া, তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট ভাইয়া। দাঁড়া দাঁড়া একটু ভাইয়া দাঁড়া, ওয়েট Okay. ওয়েট একটু দাঁড়া সবাই, একটু দাঁড়া, মানে একটু ইন্টারাপ্ট করার জন্য আসলে দুঃখিত। জি কি ভাই, হয়েছে সমস্যা বলতো? নাই ভাই। বল, যে হচ্ছে 48 দিলে কত 1000 কম? না দাঁড়াও, 48 দিলে হলো কত কম আমি বলতেছি। 48 দিলে তোমার 5,750, আর হলো ইসে হলো 8,500 টাকা, মেলা 3,000-এর মতো কম বেশি 2,000 রেগুলার দিছিস কেন? রেগুলার ওটা চেঞ্জ করে দিতেছি, ওটা ভুল করে ফেলছিলাম, ওটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, ওটা এখনই চেঞ্জ করে দিচ্ছি। 48 পেজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তোমাকে রেগুলারের বদলে এক্সপ্রেস করে দিতেছি। এক্সপ্রেস মানে? এক্সপ্রেস বলতে নট শিওর এক্সপ্রেস মানে কি, কিন্তু এক্সপ্রেস এর অপশনে তুমি 3 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাবা, আগস্টের 3 তারিখে 2টার সময়। ওয়েট আমি তোকে বুঝাই, দাঁড়া, তোর এখানে একটু ঝামেলা হচ্ছে আর কি। শোন, বলো। তোকে যেটা বুঝাই সেটা হচ্ছে যে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, আছে ঠিক আছে। দেখ উইথিন কত ডেজ, ওটাতে যা, ওটাতে যা। 7 দিন, এক্সপ্রেস এর 7 দিন, আর রেগুলারে 15 দিন। রেগুলারে 15 দিন, রেগুলারে দেয়া যাবে না আসলে, ইটস হচ্ছে এটা ইমার্জেন্সি আসলে, বুঝছস? তাহলে এক্সপ্রেসে দিলে কত আসে দেখ তো। এক্সপ্রেসে দিলে 8,050, রেগুলারে এক্সপ্রেসে দাঁড়া, এক্সপ্রেস 48 পেজ কত 8050, না এক্সপ্রেস 48 পেজ, হ্যাঁ 48 পেজ হলো 8,050, আর এক্সপ্রেস 64 পেজ 10,000। সেটা তোমার 10,050। আচ্ছা, আর হচ্ছে রেগুলার, রেগুলার 48, রেগুলার 48 হলো তোমার 5,750, আর রেগুলার 64 8,050। এখন প্রশ্ন হচ্ছে এটা কতক্ষণ চেঞ্জ করা যাবে বলতো? এখনো যাবে তোমার, আর কতক্ষণ, আরো সারাদিনই যাবে, কোনো সমস্যা নেই, এখন আর সমস্যা নেই, এডিটের অপশনে না চলে আসছি তো, সমস্যা নেই।
না না, আমি বললাম যে এটা যদি এখন ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যদি চেঞ্জ করিস বা আরো 2 সেটা ঘন্টা করা পরে যাবে, যদি, সেটা সেটা করা যাবে, ব্যাপার না। সেটা তাহলে মেবি করা যাবে, মানে সমস্যা হবে না, দেখতে হবে। হ্যাঁ, কারণ তাহলে একটু আমি তো শুনতাম আর কি, বুঝিস না। আচ্ছা আচ্ছা একটু দাঁড়া তো, একটু দাঁড়া সবাই। এখানে 15 দিন মানে কি, 15 কর্মদিবস, তাই তো? 15 কর্মদিবস, আর 7 দিন বলতে 7 কর্মদিবস। 7 দিনেরটা যদি দিই না, তাহলে 3 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাবা। Wait, wait. সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়, হৃদয়ে বাসিছি। একটা কাজ করি, একটা
একটা বোতল আকারে নিলাম, এই যেটা হচ্ছে আমাদের একটা বোতল, একটু বড় করে নিলাম আসলে, এই যে মোটামুটি এই যে এটা হচ্ছে আমাদের একটা ক্যানের বোতল। তাহলে ক্যানের বোতলের বেলায় কি আছে দেখ, এই জায়গাটাকে আমরা কি বলতেছি, এই জায়গাটাকে বলতেছি হচ্ছে আমরা আর, আর এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে হাইট। এটাও তাহলে কত হবে, এটা হচ্ছে আমাদের আর। তাহলে পরে লেখ আমাদের কত রেডিয়াস, তাহলে আমাদের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর, আর আমরা কত উচ্চতা বললাম হচ্ছে কত এইচ আসে। তো ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এই পর্যন্ত আমরা লিখছি, এতে করে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা অঙ্কটা কিভাবে সলভ করা যায় সেটার দিকে একটু ফোকাস করি। ওকে, এইবার আমরা আসি যে কোনো একটা, আমরা যদি আসলে টিন বলতো কোন কোন জায়গায় টিন ব্যবহার হয়েছে, দাঁড়া এরকম বোতল অবশ্য নাই আর কি। তাহলে আমি তারপরে তোকে একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি আসলে। আমার এখানে একটা কৌটা আছে, এই যে দেখ এটা হচ্ছে একটা টিন আর, তাহলে পরে বলতো এই ঠিক এক্স্যাক্টলি এটাই আসবে। তাহলে পরে বলতো কোথায় কোথায় টিন লাগছে আমার উপরের, এই যে দেখ চিন্তা করে দেখ উপরেরটা একটা তো ঢাক, এখানে টিন আছে কি আছে না আছে, এটা বানাতে তো টিন লাগছে আসলে, ক্যানের বোতলের এটা বানাতে টিন লাগবে না, এটা বানাইতে কি বল টিন লাগছে তো আসলে। আর এই পুরা যে গাটা আছে মানে পুরা যে এই যে এটা বানাইতেও তো টিন লাগছে আসলে, তাই না? তাহলে পরে আমি এখানে বলতেই পারি যে টিন লাগছে কোথায় কোথায়, দেখ টিন লাগছে কোথায় কোথায়, যে জায়গায় টিন লাগবে আসলে মোটামুটি সেই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে এটা হাইটটা তো টিন লাগবে, হাইটে শুধু টিন লাগবে না এখানেও টিন লাগবে, তাই তো? তাহলে পরে এটাকে আমরা বললাম আর, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কতগুলো জায়গায় টিন লাগছে বলতো, এটা এটা হচ্ছে একটা টিনের সারফেস বা অ্যালুমিনিয়ামের সারফেস, এটা দেখে কি আসলে তোর আয়তাকার মনে হচ্ছে না বৃত্তাকার, যে ভাই একটা বৃত্তাকার সারফেস মনে হচ্ছে, তাহলে এখানে টিন লাগছে। তাহলে পরে আমি কি বললাম যে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার মানে কত, এটা আমি কনসিডার করছি, ঠিক চিহ্ন দিলাম। আচ্ছা এখানে যেমন একটা ঢাকনা পাই আর স্কয়ারের, এটাও তো পাই আর স্কয়ারেরই একটা ঢাকনা, আমি যদি এরকম বলতাম যে এটা হচ্ছে কত আর, এটাও তো বৃত্তের মতোই আর কি, তাই না? তাহলে টিন এখানেও লাগছে, তাহলে কত আরো একটা পাই আর স্কয়ার, উপরের ঢাকনা নিচের ঢাকনা পাই আর স্কয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা এই জায়গাটা, এই জায়গার যদি আমি এটাকে যদি এরকম করে কেটে দিতাম, এই জায়গাটা যেটা মোড়ানো আছে আসলে এখান থেকে শুরু করে বেসিক্যালি এই পর্যন্ত, এটাকে যদি দেখ এখন চিন্তা করে দেখ উপরের ঢাকনার কাজ শেষ, নিচের ঢাকনারও কাজ শেষ, এটা কি একটা ফাঁকা সিলিন্ডারের মতো কাজ করবে? তাহলে ফাঁকা সিলিন্ডার হলে যদি আমি এটাকে কেটে দিতাম, এরকম কেটে দিতাম, এখন চিন্তা করে দেখতে এই যেটার পরিধিটা আসলে কত, পরিধি কিন্তু আসলে 2 পাই আর, পরিধি তো 2 পাই আর। এবং যদি আমি এটাকে যদি কেটে দিতাম আসলে, কেটে দিলে কি হবে, এটা কিন্তু দুই দিকে ছড়ায় যাবে। দেখ আমি যদি এটাকে যদি এখানে কেটে দেই তাহলে এই দিকে একটা অংশ ছড়ায় যাবে, তাহলে কি এরকম হবে না জিনিসটা? বুঝিস কি এটা মনে কর, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখ, আমি এটাকে একটা কাপড়ের মতো বলতেছি বা একটা পেজের মতো বলতেছি, বেসিক্যালি এটাকে এরকম করে মোড়ায়া নিয়ে আমি একটা কি বানাবো, সিলিন্ডার বানাবো ফাঁকা। তাহলে পরে বলতো আমার হচ্ছে এই জায়গাটা কত বলতে পারবি যে কোনো কেউ, এই জায়গাটা কত বল, 3 তো লাগছে, এই জায়গাটা কত আর এই জায়গাটা কত, আচ্ছা 2 ভাইয়া, পাই আর ভাই। পরিধিটা বাদ দিলাম কেন? বুঝি নাই? ভাই পরিধিটা এই যে বিয়োগ করলেন না, ওটা কিসের জন্য করলেন আরেকবার একটু বলবেন? কোথায় পরিধি বিয়োগ করলাম, এই তোর মাথা কি খারাপ হয়েছে নাকি, পরিধি বিয়োগ করলাম কোথায়, পরিধি বিয়োগের কথা আমি একবারও বলছি? আচ্ছা ভাই, তাহলে এই যে এখানে কি পরিধি কোনো কাজ নাই না, শুধু ওই যে ক্ষেত্রফল গুলারই ইয়া হবে? আমি তোকে বলি তুই এখন পর্যন্ত এই জায়গাটা নিছিস, এই যে এটার জন্য টিপ লাগে কত পাই আর স্কয়ার, এটার জন্য লাগবে কত পাই আর স্কয়ার, এটার জন্য কতটুকু লাগবে বল, এই যে মাঝখানের যে খোলসটা আছে এটা একবারে এত মানে নরমাল জিনিস বুঝে না, সেটাই তো নাই রে। ভাই 2 পাই আর এইচ লাগবে না? হ্যাঁ আর বলা লাগবে না।
হ্যাঁ ভাইয়া। আর বলা লাগবে না, বুঝছি সবাই। একটা কমন জিনিস, সেটার জন্য আবার এরা ভাই আমি তো পানি খাইতে গেছিলাম, আসার পরে না শুনি যে তুমি এটা করতেছো। পড়তে বসলেই পানি খাওয়া এটা সেটা হাবিজাবি। দেখ এদিকে। এই যে উপরের যে ঢাকনাটা, এদিকে দেখ, উপরের ঢাকনা আর নিচের ঢাকনা যদি চলেই যায় তাহলে এটা কার মতো দেখা যাবে? এই যে এরকম দেখা যাবে, আর এই যে এরকম দেখা যাবে, তাই নয় কি? তাহলে পরে আবার আমি তোকে বোঝানোর ট্রাই করতেছি যে এইটা কত, এইটা এই যে এখান থেকে শুরু করে এই পুরাটা কত আসলে, এখান থেকে শুরু করে এই পুরাটা কত বল? এই যে এখান থেকে শুরু করে এই পুরাটা কত হবে? এখান থেকে শুরু করে পুরাটা কত হয় বল? পুরাটা হচ্ছে 2 পাই আর। 2 পাই আর। এখন বলতে এই 2 পাই আর, আর এই যে জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে হাইট। এখন যদি আমি এটাকে কেটে দিতাম, তাহলে কেটে দিলে কি হবে বল? এই যে জায়গাটা পাবো সেটাকে এখানে বসাইলে বলতো আমার এই জায়গাটা কি হবে আর এই জায়গাটা কি হবে বল? ভাই নিচেটা 2 পাই ভাই, উপরেরটা ভাই এইচ। নিচেরটা হচ্ছে 2 পাই আর আর উপরেরটা কত হবে? এইচ। এখন আমাকে একটু বলতো আদনান, এটা কি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র? আয়তক্ষেত্র ভাই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে দিই। আয়তক্ষেত্রের এরিয়া কত হবে? এরিয়া, এই যে এরিয়া, তাহলে এরিয়া কত হচ্ছে? এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর ইনটু হচ্ছে এইচ। তাহলে এখানে কি 3 লাগছে? 3 কি এখানে লাগছে? 3 লাগছে। তাহলে ওভারঅল 3 এর যে সারফেসটা, মানে কোথায় কোথায় 3 লাগছে, তাহলে আমি কি বলতে পারি না এরিয়া, টোটাল এরিয়া যেখানে যেখানে 3 লাগছে তারা আসলে কত? পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি বল রুমি? জুনায়েদ, এই লাইনটা বুঝছিস কিনা? কোথায় কোথায় 3 লাগছে বুঝছিস? জি ভাইয়া। আমার মনে হয় না যে আর কোনো কনফিউশন থাকার কথা আর কি, যে কতটুকু জায়গার মধ্যে 3 লাগছে, এতটুকু জায়গার মধ্যে 3 লাগছে। বুঝতে পারলে লেখার পরে আমাকে বল যে লেখা হয়েছে এই পর্যন্ত। হইছে ভাইয়া লেখা। লেখা হয়েছে না এই পর্যন্ত? লেখা হয়েছে। আচ্ছা, এই যে জিনিসটা আমরা লিখলাম আর কি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে কতটুকু জায়গার মধ্যে আমাদের 3 লাগবে এইটা। তাহলে পরে 3 লাগার জায়গাটা একটু দেখি আর কি আমরা। 3 লাগার জায়গাটা হচ্ছে এইটা ইকুয়াল 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ লিখলাম, এবং শুধু লিখলামই না, এটাকে মুছে দিলাম। আমাকে এখন বলতো এরিয়াটা কয়জনের উপর ডিপেন্ড করে বল? বল এরিয়াটা কয়জনের উপর ডিপেন্ড দুইটা করে? ভেরিয়েবল ভাইয়া, আর আর কয়টা এইচ। ভেরিয়েবল বল? আর আর এইচ ভাইয়া। দুইটা ভাইয়া। আর আর এইচ এর উপরে। গুড। তাহলে এ ইজ এ ফাংশন অফ কত? আর আর এইচ। এই যে 2 ভেরিয়েবল, এই যে উপরে লিখছি যে 2 ভেরিয়েবল প্রবলেম। এখন 2 ভেরিয়েবলের উপর যদি সলভ করি আর কি আমরা, তাহলে এটা আর এর সাপেক্ষেও চেঞ্জ হয়, এটা এইচ এর সাপেক্ষেও চেঞ্জ হয়। কিন্তু ভাইয়া আমি আসলে কার সাপেক্ষে লিখবো? আমি কি বলছিলাম? দুইটা ভেরিয়েবল দেওয়া থাকলে আমরা অঙ্ক করতে পারবো না, আমাকে একটা ভেরিয়েবলে নিতে হবে। এখন দুইটাকে একটা ভেরিয়েবলে নেওয়া লাগবে, তার মানে কি হয় আমি আর নামক ভেরিয়েবলকে এইচ এ কনভার্ট করব, আইদার এইচ নামক ভেরিয়েবলকে আমি আর এ কনভার্ট করব। কোনটাকে কনভার্ট করলে সুবিধা, কোনটাকে নিব, সম্পূর্ণটাই আমার উপর ডিপেন্ড করে, এবং আমি দেখবো যে আসলে বোঝা যায় কিনা যে কোনটাকে চেঞ্জ করে নেওয়া লাগবে। তো একটু দেখি। আচ্ছা, এখানে কোনো ডাটাই দেওয়া নেই, এখানে শুধু বলা আছে যে খরচটা কি করতে বলছে, মিনিমাম। বুঝলাম যে টাকা বাঁচাইতে হবে, খরচ মিনিমাম। আচ্ছা, আর তরল ধারণ করবে কয় লিটার? 1 লিটার। আচ্ছা, তাহলে পরে এর পুরো আয়তন কত বল? যে কোনো কেউ একজন বলতে, এর আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। আয়তন কত? আয়তন হচ্ছে যে, আয়তন আমরা কি জানি? আয়তন জানি পাই আর স্কয়ার এইচ, এটা তো আমরা এমনিতেই জানি। আর কোশ্চেনে আয়তন কতটুকু দেওয়া আছে বল? কোশ্চেনে আয়তন কতটুকু দেওয়া আছে সাজিদ? 1 মিটার কিউব ভাইয়া। 1 মিটার। আচ্ছা 1 আর, তাহলে পরে আমরা কি লিখতে পারি না? তাহলে অবশ্যই এই পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু কত হবে বল?
জি ভাইয়া। গুড। তাহলে পরে এইচ মানে কত হবে? এইচ মানে 1/π/rs। এই যে দেখ, আমি সম্পর্ক পেয়ে গেছি। এইচ এর মানটা যদি এখানে বসাই, তবেই তো এইচ আর এইচ থাকবে না, কোথায় চলে যাবে? আর এ চলে যাবে। তাহলে আর আর আর, তখন সবগুলাই হয়ে যাবে আর। তার মানে এই পর্যন্ত যদি লেখা হয়ে থাকে, আমরা অঙ্কটা এবার কিভাবে করব? এই যে মোটামুটি উপরে মুছে নিলাম। তাহলে এবার এইচ এর মানটা এখানে বসাবো। বসাইলে এরিয়া ইকুয়াল কত আসবে? পাই আর স্কয়ার, 2πr² প্লাস রেখে দিলাম 2, তারপরে দিলাম পাই, তারপরে দিলাম আর। এইচ মানে কত? এইচ মানে 1/π, এটাকে বললাম আর, তার উপরে স্কয়ার। তাহলে পাই আর পাই ঘাচাং, আর 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 চলে গেলে থাকে এটা। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু 2πr² প্লাস 2/r। বল এরিয়া কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে? বল এরিয়া ইজ এ ফাংশন অফ হচ্ছে কত? r। কয়টা ভেরিয়েবল হয়েছে এবার? ছিল কয়টা? দুইটা। বানাইছি কয়টা? একটা। এই যে 2 ভেরিয়েবল থেকে 1 ভেরিয়েবলে যাওয়ার জন্য তোকে পুরা অঙ্কের যে পাইপলাইনটা, এটা আসলে তোকে জানতে হবে এবং বুঝতে হবে যে এই অঙ্কের কোন জায়গাটা আমাকে 2 ভেরিয়েবল থেকে 1 ভেরিয়েবলে নিয়ে যাইতে সাহায্য করবে আর কি। আমরা কেবল একটা অঙ্ক করতেছি, এরকম অনেক অঙ্ক করলে আমাদের আরো ঝামেলা দূর হয়ে যাবে আসলে। আপাতত আমি যদি বলি এটা নাম্বার 2 ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। গুড। তাহলে একটু লেখি, এই পর্যন্ত লিখে ফেলে আমাকে বলিস। রুমি বুঝতেছিস? জি ভাইয়া। গুড, লেখ। লেখা হইলে বল। হয়েছে ভাইয়া। ওকে, দেখ এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে আমাদের এবার মূল চ্যালেঞ্জটা আসলে কি বল? রুমি বলতো আমাকে কি বের করতে বলছে? খরচ কি করতে বলছে? খরচ মিনিমাম করতে বলছে। তার মানে এরিয়া সারফেস, বল খরচের সাথে এরিয়া সারফেসের সম্পর্ক কি? বল বল দেখি পারিস কিনা। তানিম বল, খরচের সাথে এরিয়া সারফেসের সম্পর্ক কি? সমানুপাতিক ভাই। মানে এরিয়া সারফেস তার উপর স্বাভাবিক, কারণ এরিয়া সারফেস মানেই তো খরচ। এরিয়া সারফেসের জন্য টিন লাগে, টিনের জন্যই খরচ, তাই না? তাহলে পরে আমি এই এরিয়ার মানটা কি চাই বলতো? এরিয়া মানেই যদি খরচ হয়, তাহলে আমি এরিয়ার মানটা কি চাই? কম চাই না বেশি চাই? বল কম চাই ভাই। কম চাবো, স্বাভাবিক। তাহলে কম যদি চাই, তাহলে মানে কি এ নামক যে ফাংশন, এ ফাংশনের মান কম চাই, মানে কি মিনিমাম চাই। আচ্ছা, এ এর মানটা আমি কম চাই, তার মানে তো কম হয়ে যাবে না, তার জন্য আমাকে প্রসিডিওর ফলো করতে হবে। এখন বলতো এ নামক যে ফাংশনটা, সে যদি তার মানটাকে মিনিমাম করতে চায়, যে কোনো ফাংশনের মান মিনিমাম অথবা ম্যাক্সিমাম, তার জন্য কি ব্যবস্থা নিতে হবে বল? ভাই ডিএ বাই ডিআর ভাইয়া, মানে মিনিমাম কি হইতে হবে ব্যবস্থা আর কি, নেওয়া মানে জিরো। লাগবে? ব্যবস্থা নেওয়া লাগবে একবার অন্তরীকরণ করে কি হতে হয়? একবার অন্তরীকরণ, একটু আগে লিখে দিলাম রে, একবার অন্তরীকরণ ইকুয়াল 0। যে কোনো ফাংশনের লঘুমান গুরুমান সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাক্সিমাম মিনিমামের জন্য কি করা লাগে? ইজ ইকুয়াল টু কি করতে হয়? 0 করতে হয়। তাহলে পরে এরিয়াটা কার উপর ডিপেন্ড করে? আর এর উপরে। তাহলে কি লেখা যায় এরকম যে ডিএ বাই ডিআর ইজ ইকুয়াল টু, এটা কত হবে? 2 পাই, এটা মানে কত? এটা মানে হবে হচ্ছে 2r।
আর এটা মানে কত, প্লাস 2 বাইরে 1/r কে করলে কত আসবে, -1/r তার উপর স্কয়ার। আগে তো লিখি, তাহলে 4 এটাকে বললাম r মাইনাস এটা হচ্ছে 2 বাই হচ্ছে কত r স্কয়ার। কিন্তু আমার তো এটা বের করে লাভ নেই, একবার করে তার মানটা বের করতে হবে 0। তাহলে পরে কি আমি লিখতে পারি না যে শর্ত অনুযায়ী, আমি ভেঙে ভেঙে করাচ্ছি আসলে, ঠিক আছে। তারপরে যখন তুই প্রো লেভেলে চলে যাবি তখন তুই কত ফাস্ট করবি এটা তোর ব্যাপার, আসলে আমার কাজ তোকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এটা ইকুয়াল 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে 4πr মাইনাস 2/r স্কয়ার ইকুয়াল 0। তাহলে পরে 4πr ইজ ইকুয়াল টু 2/r স্কয়ার। লেখা যায় কি এটা? জি ভাই লেখা যায়। শুধু তাই নয়, 2 আর এইটা কাটলে 2 চলে আসবে, তাই না? তাই তো মনে হয় আসার কথা। তাহলে আর কিউব মানে কত ভাইয়া? আর কিউব মানে কত ভাইয়া? এই যে আর কিউব ইনটু হচ্ছে কত পাই ইজ ইকুয়াল টু 1/2। এটা মানে হচ্ছে এটা। তাহলে আর কিউব পাই ইকুয়াল এই এই পর্যন্ত আসছে। আমরা এই পর্যন্ত আগে লিখি, কি বলতে চাই সেটা পরে দেখবো। হ্যাঁ, এখন বলতো এই পর্যন্ত আগে লিখি, লিখছি সেই পর্যন্ত? জি ভাইয়া লিখছি। লেখা হয়েছে সাজিদ এই পর্যন্ত? তালিম লেখা হয়েছে? তুমি জি ভাই হয়েছে। গুড। লেখা যদি হয়ে থাকে তাহলে পরে একটা মজার বিষয় দেখ, এই যে মানটা স্ক্রিনশট দেখ, এই যে মানটা আমি পাইলাম, এই মানটা আমি কখন কাজে লাগাবো? আমাকে আগে শিওর হতে হবে সেকেন্ড ডেরিভেটিভ, কারণ ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে জীবনও বোঝা যায় না কার মান ম্যাক্সিমাম আর কার মান মিনিমাম। সেকেন্ড ডেরিভেটিভে যাওয়া লাগবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভে যাব। সেকেন্ড ডেরিভেটিভ মানে কত? সেকেন্ড ডেরিভেটিভ মানে ডি স্কয়ার এ বাই ডি আর স্কয়ার। তাহলে এটা মানে কত আসবে? এটা মানে আসবে হচ্ছে 4 পাই মাইনাস প্লাস হয়ে কত হবে বল? এটা হয়ে যাবে 4/r কিউব। ডেরিভেটিভ করা তো মনে হয় বুঝিস। সেকেন্ড ডেরিভেটিভ করলে যে এইটা আসে, সাজিদ কোনো সমস্যা আছে? কারণ 4 পাই ধ্রুবক বাইরে আসবে, আর মানে কত 1 হয়ে যাবে, মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবেই, 2 2 এর জায়গায় থাকবেই, আর স্কয়ার মানে কত, মাইনাস আর স্কয়ার কে করলে কত আসবে? 2r কিউব আসবে। তাহলে পরে এটা কি লেখা যায়? জি ভাইয়া। বলতো আমাদের এখানে এখানে এই মানটাকে আর এর মান যাই বসাই না কেন, এই মানটা অলওয়েজ কি আসবে রুমি বল, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ, তানিম বল। সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ, তাইলে পরে ফার্স্ট ডেরিভেটিভ 0 করলে একটা ভ্যালু পাওয়া যায়, এই ভ্যালুটা আমার ম্যাক্সিমাম দিবে নাকি মিনিমাম দিবে? আমি সুন্দর করে বুঝাই দিয়েছিলাম ঈদের আগে। ম্যাক্সিমাম দিবে না মিনিমাম দিবে আমি জানি না। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়ার সাথে বলতে এই মানটা ম্যাক্সিমাম দিবে না মিনিমাম দিবে? ম্যাক্সিমাম ভাই। কি দিবে? ম্যাক্সিমাম। বাহ, খুব ভালো। মিনিমাম ভাইয়া। ম্যাক্সিমাম দিলে ভুল হয়ে গেছে ভাই। সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ দেয় এবং তুই যদি বলিস ম্যাক্সিমাম, তোর কোম্পানি লাল বাতি চলে যাবে আর কি। ক্যান বানাবি 1 কোটি, তোর নিজেরই 3 বানাইতেই খরচ হবে 5 কোটি, মানুষ বিক্রি করে লাভ আর হবে না তোর। তার মানে এটা পজিটিভ আসার অর্থ আমি এই ভ্যালু দিয়ে কি পাবো? মিনিমাম। আমি তো চাই মিনিমাম হওয়ার জন্য, তার মানে এটা এই ভ্যালুটা লজিক্যাল ফর কত? মিনিমাম। লজিক্যাল ভ্যালু মিনিমামের জন্য, সুতরাং এটাকে ইউজ করা যাবে। আচ্ছা, কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করব আসতেছি আসলে। তো আমরা মোটামুটি এটা দেখলাম নেচার বোঝার জন্য। এই যে এবার আসি, তাহলে পরে একটু আমাকে বলতো যে আমরা ভি মানে কত বলছিলাম? ভি মানে পাই আর স্কয়ার এইচ বলছিলাম, তাই না? এটা মানে বলছিলাম 1, মনে থাকার কথা। আচ্ছা, যদি আমরা এটাকে 1 বলি, এটাকে যদি আমি বলি পাই আর স্কয়ার, আর এটাকে যদি বলি হাইট, তাহলে পরে কি হবে আসলে? এটা একটু ভাইয়া দেখাতো, এটা মানে কি লেখা যায় ভাইয়া দেখতো, বল। ওই আর আর এইচটা বের করে ফেললেই তো হয় ভাইয়া।
এটার দিকেই তো যাচ্ছি, দেখ এইদিকে। এখানে মান বলতো তো আমরা ভাইয়া কি বেড়েছে ভাইয়া 0.54 ভাইয়া ব্যাসার্ধ, আর ভাইয়া এইচ এর মান ভাই এদিকে দেখ, 1.009 এদিকে দেখ, এরকম। এদিকে দেখ, পাই কত বল, পাই আর কিউব, এটাকে কি লেখা যায় বল? পাই আর কিউব কে কি লেখা যায়? পাই আর স্কয়ার ইনটু কত আর ইজ ইকুয়াল টু কত 1/2 লেখা যায়। তাহলে পরে বলতো এই যে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার মানে কত? 1/2r, এইটা। তাহলে পাই আর স্কয়ার মানে কত? 1/2r। তাহলে 1 ইকুয়াল 1 বাই কত 2r, 1/2r ইনটু h। আচ্ছা 1/2r এই ভ্যালুটা কই থেকে পাইছি? এখান থেকে পাইছি। তার ভ্যালু মিনিমাম করার জন্য ভ্যালু, এটা আবার কোথায় বসালাম? এখানে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? মিনিমাম হওয়ার কন্ডিশন গুলো কিন্তু পাচ্ছি, কারণ আমি কিন্তু মিনিমামের মান বসাইছি, মিনিমামের মান পাচ্ছি। তাহলে h ইকুয়াল কত হবে? h ইজ ইকুয়াল টু 2r, শেষ। তাহলে মিনিমাম যদি পাইতে চাই তাহলে আমার এটা কন্ডিশন, এইখান থেকে মানটা যদি এখানে বসায় দিই তাহলে h ইকুয়াল পাইলাম কত? 2r। h ইজ ইকুয়াল টু 2r কথাটার মানে আসলে 2r কথাটার মানে হচ্ছে যে হাইট যদি ব্যাসার্ধের ডাবল, হাইট যদি ব্যাসার্ধের ডাবল হয়, হাইট যদি ব্যাসার্ধের ডাবল হয়, এটাই একমাত্র কন্ডিশন যে কন্ডিশন ফলো করলে কোন একজন ক্যান মালিক, কোন একজন ক্যান মালিক কি করে বল? কোন একজন ক্যান মালিক হচ্ছে যে ধরো 1 মিটার কিউব বা 1 লিটার যাই বলিস না কেন, অতটুকু পরিমাণ তরল সবচাইতে কম জায়গার মধ্যে ধারণ করানোর ট্রাই করবে আসলে। বুঝছিস কি আমার কথা? তাহলে আমি কি লিখতে পারি? ক্যানের বোতলের উচ্চতা ইজ ইকুয়াল টু 2 ইনটু ব্যাসার্ধ। এটাই আমাদেরকে কি দিবে বল? মিনিমাম খরচ দিবে আসলে। এই জুনায়েদ বুঝছিস কি এটা? রুমি জি ভাইয়া। তানি বুঝছিস? জি ভাই। ওকে, লেখা শেষ কর সাজিদ রাব্বি। এই যে এগুলোকেই বলা হয় ম্যাথমেটিক্যাল মডেল। হ্যাঁ, যে কোন একটা জিনিসকে কিভাবে রিপ্রেজেন্ট করলে একটা কোম্পানি সাশ্রয়ী হয়। তুই এই মডেলটা বানায় কাকে দিবি? কোম্পানিকে দিবি। কোম্পানি এটা কাকে দিবে? কোম্পানি এটা আবার কাকে দিবে বল? কোম্পানি এটা ওয়ার্কারদের বলবে বা যারা হচ্ছে যে আসলেই মানে ডিজাইন করে তাদেরকে বলবে। তাহলে তার মানে কি যারা ডিজাইনার তারা কি ম্যাথ করতেছে না? এই জন্য বললাম ম্যাথ দিয়ে মডেল করার জন্য আলাদা লোকই থাকে আসলে, ঠিক আছে? আর যারা হচ্ছে যে তোর ডিজাইনার তাদেরকে শুধু দেওয়া হয়। হুম, এই তো। হয়েছে ভাইয়া। দেখা হয়েছে। আর শোন, প্রথম কথা হচ্ছে যে এটা যে আমি পারলাম এটা ব্যাপার করে না, ব্যাপার করা হচ্ছে যে তুই পুরো অঙ্কটা বুঝছিস কিনা, তাই তো? এই বুঝছিস কি এটা? জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। এখন তোকে আমি এরকম সেম আরেকটা অঙ্ক দিব আর, ঠিক আছে? এই অঙ্কগুলা আমি তোকে আবার বলতেছি, অঙ্কগুলা আমি তোর যে অঙ্কগুলা পারতে হবে তা না। ডাবল ভেরিয়েবল বা টু ভেরিয়েবল জিনিসটা আসলে কি মিন করে সেটা বোঝাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আর কি, ঠিক আছে? এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা অনেকখানি হচ্ছে যে তোর প্রবলেম সলভ করতে পারবো আসলে, বুঝছো? আচ্ছা, আমি তাহলে তোকে একটু পরের আরেকটা অঙ্ক দেখাই, যেটা একটু তুই নিজে নিজে সলভ করার ট্রাই করিস, দেখি পারিস কিনা আসলে। দেখ, আমি তোকে বললাম
আমি তোকে বললাম 36 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা তারকে দু টুকরো করা হয়। দৈর্ঘ্য বিশিষ্ট তারকে দু টুকরো করা হয়, তাই না? তুই এটাকে দুই ভাগ বানাস। হ্যাঁ, একটি টুকরোকে একটি টুকরাকে বাকিয়ে বর্গক্ষেত্র এবং অপর টুকরো অপর টুকরো একটাকে বাঁকায় কি করছি বর্গক্ষেত্র, এবং অপর টুকরোটাকে বাকি একটা সমবাহু ত্রিভুজের আকারে আনা হয়। টুকরোটিকে বাকিয়ে সমবাহু ত্রিভুজের আকারে আনা হয়। খেয়াল করিস কিন্তু, তাড়াহুড়ো করে ডিসিশন নিস না, ঠান্ডা মাথায় বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন বাই লাইন চিন্তা কর যে ও আচ্ছা এরপরে এইটা ওর পরে এইটা। যদি বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের যদি বর্গক্ষেত্র এবং ত্রিভুজের বর্গক্ষেত্রের এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হয়, তখন ওই যে দুই টুকরা বানাইছিলি সেই টুকরা দুটার দৈর্ঘ্য নির্ণয় করা। আমি কিন্তু বলি নাই যে সমান দুই ভাগ, এটা কিন্তু বলি। তখন টুকরো দুটার দৈর্ঘ্য নির্ণয় করা। আগে অঙ্কটা উঠা, তোকে বুঝাই দেওয়ার কাজ আমার। টুকরা দুইটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক আসলে, এবং এগুলো দৈর্ঘ্য নির্ণয় করে এগুলো তোকে বুঝতে হবে আসলে। এগুলো যদি তুই ধাপে ধাপে এরকম করে বোঝা শিখতে পারিস তো দিন যে কোনো টাইপে, যেমন একটু আগে আমরা একটা করলাম, ভাই আমরা একটু ট্রাই করি এটা। দুই এক লাইন তো করবি, আগে অঙ্কটা উঠা। অঙ্কটা আগে উঠা, অঙ্কটা উঠে অঙ্কের মেসেজটাকে জানার ট্রাই কর।
ভাইয়া বল। ভাইয়া বর্গ যেটা হবে সেইটার দৈর্ঘ্য হলো 6√3, বুঝলি না? মানে যেটা হলো মানে যেটা বর্গ তৈরি করা হবে ওইটার দৈর্ঘ্য হবে ভাই 6√3। 6√3 জি ভাইয়া। শিওর হইছে? এমনই তো আসে। 6√2 নাকি বললি? মানে 10.39 একক, 10.39 সেন্টিমিটার, যেটা বর্গ তৈরি করা হবে। ভাই একটু ট্রাই করে নিই ভাই, একটু টাইম দেন। প্লাস 4 বল জুনেদ, কত কত বললি অ্যানসার? একটু ভাই 1 সেকেন্ড। 10 দশমিক সামথিং? জি ভাইয়া। না ভাই হয়নি। না ভাই একটু ভুল হয়েছে, নেগেটিভ এর ওখানে একটা ভুল হয়েছে, তাহলে একটু দেরি করেন। শোন আমি করে দিচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই, পরের গুলো করিস, সমস্যা নেই। ভাই একটু টাইম দেন না ভাই ভাইয়া একটু। একটু হয়েছে ভাইয়া, প্রসিডিউর ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে। দেখ তাহলে, সমস্যা নেই। এই তানি কিছু হইলো রুমি? সাজিদ কিছু হইলো? হ্যাঁ, 103.176 হইতে পারে। 100? না না ভাই। ভাইয়া বল। একটা টুকরার দৈর্ঘ্য ভাই 20.34 সেন্টিমিটার এরকম আসতেছে। 20.34 সেন্টিমিটার ভাইয়া। আর আরেকটা ভাই 36 মাইনাস যা আসবে তাই 15.65। 20 কত বললি? ভাইয়া একটা 20.34 আর একটা ভাইয়া 15.65। ও তোরটা হইছে আসলে। আচ্ছা দেখ আমি করে দিচ্ছি। প্রথমে এই তানি দুই এক লাইন কিছু করা হয়েছে? হচ্ছে না ভাই। দেখ, চিন্তা করার আগে ঠান্ডা মাথায় হবে না কেন? 36 সেন্টিমিটার দৈর্ঘ্য হিসেবে তার এই যে এটা। এখন এটাকে দুই ভাগ করছে, কেমনে দুই ভাগ করছে আমি জানি না।
তাহলে পরে আমি কি বলতে পারবো কোনটা কত জানি না, তাহলে পরে কি লিখবো যে এটা মানে এক্স আর এটা মানে ওয়াই। তার মানে আমি এখান থেকে স্পষ্ট লিখতে পারি কি ভাইয়া বল। ভাই আমি ভাই এক্স আর একটা ভাই 36 মাইনাস এক্স ধরছি ভাই, ওয়ান ভেরিয়েবলে ধর সলভ হয়ে গেছে। ধর ধর জি ভাই ওইটাই এই যে ইজি দেখ, ভাই। সমস্যা নেই, দেখ তাহলে কি আমি লিখতে পারি তানিম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 36 লেখা যায় কিনা? ভাই 36 মাইনাস এক্স ধরেন ভাই, ওটাই ধরছিলাম। সমস্যা নাই তো, একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 36, তাই তো? জি ভাই। 36 মাইনাস ওয়াই দিয়ে আরো ঝামেলা। দেখ এখন যে এক্স টা তুই পাইছিস, এই যেটা হচ্ছে এক্স, তো বলছে যে সেই এক্স টাকে তুই কি বানাইছিস, বাঁকায়া বর্গক্ষেত্র বানাইছিস। তাহলে এই এক্স টাকে বাঁকাইছিস, এই পুরোটাকে বাঁকাইলে যা হবে সেটা একটা বর্গক্ষেত্র। তাহলে কি দেখ, এখান থেকে শুরু করে পুরোটা যোগ করলে যা পাওয়া যাবে সেটা এক্স, তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তাহলে এই সবগুলাকে যোগ করলে কি পাওয়া যাবে, এক্স পাওয়া যাবে। তাহলে কি আমি লিখতে পারি 4a ইকুয়াল এক্স, যেখানে এ কার বাহু, বর্গের বাহু, লেখা যায় কিনা বল তানি? যাই ভাই। আর ওয়াই এর বেলায় কি দেখ, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটাকে বাঁকাবো কেমনে, এমনে বাঁকাবো, এটাকে আবার এমনে বাঁকাবো, এটাকে আবার এমনে বাঁকাবো। তার মানে আসলে কি বল, এটা যদি বি হয় বি হয় বি হয়, একটা বি দুইটা বি তিনটা বি, তাহলে 3b ইজ ইকুয়াল টু কত, ওয়াই। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বল? নাই ভাই। পরের লাইন পর, যদি বর্গক্ষেত্রের এবং ত্রিভুজের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটা তো সমবাহু, তাহলে বর্গক্ষেত্রেরটা স্কয়ার, আর সমবাহুর জন্য কত আসবে, √3/4 ইনটু বাহু তার উপর স্কয়ার। এই যে দুইটা ক্ষেত্রফল, তাদের সমষ্টির মান মানে যোগফল, সেটাকে বানাইতে হবে ক্ষুদ্রতম। তাহলে আমি কি লিখতে পারি না, এই দুইটার যোগফলের মানটাকে প্রকাশ করলাম কি দ্বারা, পি দ্বারা। তাহলে পি এর মানটা কি চাই, পি এর মানটা, অথবা যদি কোনো ভাই আমি এ দিব, এরিয়ার মানটা কি চাই বল, ক্ষুদ্রতম চাই। তাহলে পরে বলতো এ মানে কত, স্কয়ার প্লাস ইকুয়াল, তাহলে এ মানে কি লেখা যায়, এ মানে লেখা যায় কত, x/4, তাহলে এ মানে লেখা যায় কত, x/4 তার উপরে স্কয়ার প্লাস √3/4, বি মানে কি লেখা যায়, y/3 তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু a। তাহলে পরে a বল, লাস্টের মানটা বুঝছিস কিনা সাজিদ, আবিদ, লাস্টের মানটা বুঝছিস কিনা, এ মানে লাস্টেরটা বুঝছিস রুমি? জি ভাইয়া বুঝছি। এখন বল তো জি ভাইয়া। তানিম বল, তানিম বল এই মানটাকে কি করতে বলছে বল, মিনিমাম ভাই। মিনিমাম করতে বলছে। তখন আবার কি বের করতে বলছে, এই টুকরা দুটার দৈর্ঘ্য মানে এক্স আর ওয়াই বের করো মিনিমাম, এই সব। তাহলে পরে দেখ এই, আচ্ছা বলতো এটা কয়টার উপর ডিপেন্ড করে ভেরিয়েবল বল তানিম? দুইটা। দ্যাটস ওয়াই টু ভেরিয়েবল। এখন দুইটা ভেরিয়েবল কি প্রবলেম সলভ করতে পারবো? উত্তর হচ্ছে যে না ভাই, এই সলভ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে পরে আমি কি করব, √3/4 আর 9 কত 36, তাহলে এটাকে দিলাম 36। তাহলে y টাকে হয় আমি x এ দিব, আইদার x টাকে y নিব, কেমনে, এই তো ভাই y আর x এর সম্পর্ক কোথায়, এই যে এখানে। তাহলে y মানে কি লেখা যায়, y মানে লেখা যায় 36 - x তার উপরে বল। এখন এটা কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, একটা। শেষ। এখন তো আমাদের কাজ হয়েই গেল। তাহলে আমি কি লিখবো, এটা যদি বলি তাহলে এটা x এর উপর ডিপেন্ড করে, তাহলে ফার্স্টে তো কি করা লাগবে, 1/16 বাইরে যাবে, x² মানে কত 2x দিব, √এটা/36, এটা কি করলে কি পাবো, পাবো 2
36 মাইনাস এক্স, আর এটাকে করলে আবার কত পাবো? পাবো হচ্ছে একটা মাইনাস। তাহলে এই -1, তার মানে এটা কাটলে হবে x/8, মাইনাস চলে আসবে সামনে 2, আর এটাতে কাটলে হবে কত? 18 √3 হচ্ছে 18, 36 মাইনাস হচ্ছে x। এই যে dA/dx পাইলাম, এটা হচ্ছে এরিয়াকে একবার ডিফারেন্সিয়েট করা। বল মিনিমাম পাওয়ার জন্য এটার মান কি ধরা লাগে? 0। সবগুলা কি লেখা হয়েছে? বাকি বাকি যে মানগুলো আছে সেই মানগুলো কি লেখা হয়েছে সবার? এই পর্যন্ত লেখা হয়েছে? রুমি বুঝতেছিস? আমি দাদা বুঝতেছিস? জি ভাইয়া। লেখ এই পর্যন্ত। হয়েছে ভাইয়া? বুঝছিস কি এটা সবাই? আচ্ছা, এখন দেখ এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে পরে আমরা কি করব? মোটামুটি আমাদের টার্গেট কি জানি? বল x আর y বের করা। তখন ক্ষুদ্রতম হলে আসবে, তো ক্ষুদ্রতম হলে x আর y বের করব। তাহলে পরে এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম হবে কি হবে না সেটা ডাবল ডেরিভেটিভ করে আমরা ওই পাশে দেখবো। আপাতত এখানে dA/dx = 0 হলে কি হবে? x/8 = √3/18, 36 মাইনাস হচ্ছে x। তাহলে পরে আমাদের ভাইয়া মোটামুটি তো হয়েই। বল। ভাই এইরকম কোশ্চেনে কি ভাই চেক করা দরকার আছে ভাইয়া? এগুলো তো সাধারণত ভাই যা বলে তাই হয়। না না না, এটা ভুল ধারণা। এটাই ভুল ধারণা, আমি এটা বলতাম লাস্টে। যদি তোর টাইম না থাকে এটা আলাদা কথা আসলে। যেমন দেখ, ডাবল ডেরিভেটিভ করে দেখ, ডাবল ডেরিভেটিভ করলে কত আসবে? d²a/dx² ইজ ইকুয়াল টু, দেখ এটা মানে কত আসবে? এটা মানে আসবে হচ্ছে 1/8 মাইনাস, এরপরে হচ্ছে এটাকে করা লাগবে। তাহলে এটাকে করলে কত পাবো? দেখ এটা পাচ্ছি হচ্ছে কত? 1/8 মাইনাস, এটা মানে কত? √3/18। 36 কে করলে পাবো 0, এটার জন্য পাবো হচ্ছে কত? মাইনাস হয়ে প্লাস হবে, মাইনাসে মানে এটা মাইনাসে প্লাস। প্লাস হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে দেখ প্লাস হয়ে গেছে মানে কত? ডাবল ডেরিভেটিভ প্লাস, তার মানে কি বল? ডেফিনেটলি এখান থেকে যে ভ্যালুটা পাবো এক্স এর, সেই ভ্যালুটাই আমাকে কি দিবে বল? মিনিমাম ভ্যালু দিবে আসলে। কিন্তু আমাকে এতটুকু অংশ কনফার্ম করে নিতে হবে, এটা ম্যান্ডেটরি আসলে। নরমালি এই টাইপের অঙ্কে যা বলে তাই হয় আসলে। মানে মিনিমাম বলছে, সুতরাং ডাবল ডেরিভেটিভ করার দরকার পড়ে না। আগের বারও পড়ে নাই আসলে, কিন্তু বোঝাই যায়। কিন্তু তারপরেও এটা নিয়ম না আসলে। আমরা করে শিখলে একটা টাইমে গিয়ে তোর মনে হবে যে ধুর এটাই মনে হয় মান হবে। বুঝছস? এই ঝামেলায় যাওয়া যাবে না। দেখ ভাইয়া x ইজ ইকুয়াল টু কত? ভাইয়া বল। ভাইয়া ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, ধরেন বুয়েটের পরীক্ষা হবে, তখন কি ভাই চেক করার টাইম থাকবে ভাইয়া? এটা ছোট জায়গার ভিতরে। তখনকার বিষয়টা তো আলাদা, কিন্তু মাঝে মাঝে এরকম প্রশ্ন করে, যেমন তোকে বললো যে x প্লাস লন x এর জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম মান বের করো। তো তুই যদি এখন এগুলোর মধ্যে ওই ট্রেনটা মাথায় রেখে দিস, তাহলে পরে এই টাইপের নরমাল ইকুয়েশনাল প্রবলেমে গিয়ে তোর মনে হবে যে আচ্ছা এটাই মনে হয় ম্যাক্সিমাম দিবে, মিনিমাম দিবে। কারণ তুই তো সেকেন্ড স্টেপটা ওই যে তখন স্কিপ করছিস আসলে। ঝামেলা নেওয়ার দরকারই নেই আসলে। আমি বিজ্ঞানের, তো ইলাবোরেট করে করলে আমার কিচ্ছু যায় আসে না, অ্যাডমিশন অনেক দূরে।
এখন দেখ এখান থেকে আমরা কি করব বল, 8 তাহলে 2টা কাটলে এটা হবে 9, 2টা কাটলে হবে এটা হচ্ছে 4, তার মানে x ইজ ইকুয়াল টু কত হবে 4। আচ্ছা আরো একটু কাটাকাটি করে দেখি তো, 9 9 মানে কত লেখা যায়, 9 মানে লেখা যায় √3 ইনটু 3, তাহলে এটা যদি চলে যায় তার মানে কত আসবে 4 3√3 ইনটু 36 মাইনাস 4 3√3 ইনটু x। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে x টাকে এই পাশে নিয়ে আসলে কত হবে 1 প্লাস 4 3√3 আর এটা হবে 36 ইনটু 3 লেখা যায়। এটা লেখা গেলে কত x ইজ ইকুয়াল টু মান বের করা যাবে কি যাবে না, যাবে। বল এখানে x এর মান কত আসে, কাটিং ডেপথ x এর মান কত আসে বের কর এখান থেকে। কেমনে বের করবি, 3 দিয়ে কাট, 3 দিয়ে কাটলে 3 12 36 15.65 15.6, x মানে কত 15.6। x এর মান যা আসবে y এর মান তখন কত হবে, বিয়োগ করে দিলে হবে। কত আসে জানি বল, 20 দশমিক কত, ভাই 20.3 আর কি এরকম। 20.4। যাই হোক বল এই পুরো ম্যাথটা বুঝতে পারছিস, এই তালিম বলতো, মানে হচ্ছে কোন জায়গায় কি তোর ল্যাকিংস আছে যেটা বুঝলাম না। জুনায়েদ একদম ক্লিয়ার কিনা, ক্লিয়ার ভাই। ওদেরকে জি ভাই এতবার একটু করে মিস্টেক হয়েছিল বললাম, ক্যালকুলেশনে। আচ্ছা ওদেরকে এতবার করে বললাম যে এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন খুবই ক্রুশিয়াল একটা পার্ট, নাই পরে এসে ঠিকই দেখবি বুঝবে না ওটা কেমনে আসছে এটা কেমনে আসছে কেন এমন হলো। যাই হোক দেখ, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে যে কোনো একটা অঙ্কের বেলায় পুরো অঙ্কটাকে ভালো করে রিড করা, অঙ্কটাকে রিড করার পরে অঙ্ক থেকে কিছু কন্ডিশন বের করা এবং দিন শেষে ওইটাকে আমার সিঙ্গেল ভেরিয়েবলে হচ্ছে যে তোর কি করা কনভার্ট করা আসবে। সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে পারলে আমরা এটা করতে পারবো। ডাবল ভেরিয়েবলের অঙ্ক কি করাবো, অবশ্যই করাবো। তার আগে আমরা এবার একটা সিঙ্গেল ভেরিয়েবলের একটা সহজ প্রবলেম দেখি আর কি, যেটা আমি যদি করতে দিব দেখি পারিস। তোর ফিজিক্স বইয়েরই একটা প্রবলেম, খালি আমি এরকম করে দিব। সরল দোলকের দৈর্ঘ্য L এবং পর্যায়কাল কি হল। সবাই জানি দৈর্ঘ্য যদি আমাদের এটা হয় আর পর্যায়কাল যদি আমাদের কি হয়, টি ইকুয়াল, যদি এটা নিজেরা পারিস কিনা 2π√L/g দ্বারা সূচিত। যদি দৈর্ঘ্যের ত্রুটি যদি দৈর্ঘ্যের ত্রুটি 1% হয়, তাহলে দোলনকালের ত্রুটি দেখি পারিস কিনা। এইগুলো এই জন্য বললাম যে এগুলো ওই যে খালি এটা মানে এটা মান বসায় দিলে তুই জীবনে চিন্তাও করিস না। তোকে যখন বলা হয়েছে যে দৈর্ঘ্য 1% বাড়ে, তুই তখন লিখছিস যে পরের দৈর্ঘ্য n প্লাস l এর 100%, এমনি করেই তুই লিখছিস তাই না।
আচ্ছা হুম ভাইয়া সে কারো 0.5%। বুঝি না 0.5%। জি ভাইয়া 0.4 আসছে 0.5 ভাইয়া 0.5 আসছে বুঝি না আমার আসছে ভাইয়া জিরো পয়েন্ট আমার ফাইভ আসছে ভাইয়া পার্সেন্ট আচ্ছা জুনাইদের আসছে 0.5 সবার আসছে 0.5 বলতো প্রসিডিওরটা বল ভাইয়া প্রথমে টি কে ভাইয়া এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তার সাপেক্ষে ভাই এল। তারপর তারপরে ভাইয়া মানে এল বাই ডি এল ফর্মে নিয়ে গেছি, গুড ওইখান থেকে টি বাই ডিটি। বাস হইছে এই তানি হইছে তোর জি ভাইয়া হয়েছে। পারবো ভাই। পারবি জি ভাই। গুড তাহলে তো খুবই ভালো তাহলে পরে আর কি এটা তো পারবি তাহলে পরে ওয়ান ভেরিয়েবলের নেক্সট ম্যাথ দেন এটা একটু ঝটপট করা যায় আসলে এরকম 2-3 মিনিটের মধ্যে যেন পারিস আসলে কঠিন লাগতেছে কি এখন জুনায়েদ না ভাইয়া তাপ প্রয়োগের ফলে একটি ধাতব পাতের ব্যাসার্ধ একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ বৃত্তাকার লিখতে ভুলে গেছি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ 0.01 সেন্টিমিটার বৃদ্ধি পায় সেন্টিমিটার বৃদ্ধি পায় যখন ব্যাসার্ধ 700 সেন্টিমিটার তখন পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল কি হারে পরিবর্তিত হবে ঝটপট ভাই এটা কেমন পাত, মানে কি নিরেট পাত না একদম হলো কেমন, বৃত্তাকার পাতটা কি ধরনের?
সিলিন্ডার নিরেট পাত মানে নিরেট পাতি হয় সব সময়, নরমাল পাত তো বারবার হয়ে যাবে। জি ভাইয়া। নিরেট পাতি হবে, নিরেট পাত। ভাইয়া বল। হ্যাঁ ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল যে বৃদ্ধি পায় এটা কি ব্যাসার্ধের সাপেক্ষে? এত কিছু তো বলে দিব না ভাই, এত কিছু তো বলা থাকবে না পরীক্ষায়। ভাইয়া 14 পাই কি? তাপ প্রয়োগের ফলে একটা বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে কতটুকু বাড়ে বলেই দিছি। যখন ব্যাসার্ধ 700 সেন্টিমিটার তখন পাত্রের ক্ষেত্রফল কি হারে পরিবর্তিত হবে সেটাও বলে দিছি। তাহলে কোনো সমস্যাটা তো বুঝতেছি না, কত আসে অ্যান্সার বল। ভাইয়া 14 পাই আসে। 45 মানে কি বুঝি না, এক্সাক্ট মান বল মানে। 43.98 সেন্টিমিটার হ্যাঁ 44, সেন্টিমিটার স্কোয়ার। হইছে 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 44 আসবে অ্যান্সার। ভাই আমার তো মিলতেছে না ভাইয়া। হাই রে, একটা বৃত্তাকার পায়ের একটা বৃত্তাকার ধাতব পাত্র আছে না, ব্যাসার্ধ বাড়ে, এটা তাহলে পায়ের ব্যাসার্ধ কত আর কত dr বাই কি dt এর সাপেক্ষে ইয়া করো, তাইলে হয়ে যাবে দেখো। 0.01, এই যে এটা ব্যাসটা। এবার কি বলছে, পাতের ক্ষেত্রফল কি হারে পরিবর্তিত হয়। ক্ষেত্রফল মানে কত, এ, এ মানে কত পাই আর স্কয়ার। তাহলে পরে কি লেখা যায়, dA বাই dt ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া, এটাকে করলে কি আসবে, d বাই যদি আমি dt করি, কি বললি যেটা পারিস না, এই তার মানে কত আসবে, তার মানে ভাইয়া আসবে হচ্ছে পাই, তার মানে আসবে 2r, এটাকে বললাম dr বাই dt। এই যে dr বাই dt এর মান তো দেওয়াই আছে রে, বসাবি। আর মানে কত, যখন আর 700, তাহলে আর মানে বসা 700, ক্যালকুলেশন কর, তাহলে পরেই তো মান ভাইয়া আসে। বল। আমি ভাইয়া ওইটা যে ভাই রেট ভাইয়া ব্যাসার্ধের চেঞ্জ ভাইয়া মানে ওইটা বুঝি নাই ভাই। আমি মনে করছি ভাই এটা টোটাল ডেল আর দেওয়া আছে ভাইয়া, এর জন্য ভাইয়া ঝামেলা হয়েছে। না 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 না। মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার হবে ভাইয়া না। ডেল আর ও আচ্ছা দিয়ে আচ্ছা যদি আচ্ছা ভাবা আচ্ছা আচ্ছা। যায় তাহলে তো সরি, ব্যাসার্ধের হার। হয়। জি ভাইয়া ওই যে এইখানে ভাই ঝামেলাটা হয়েছে ভাই। আমি আচ্ছা এর আচ্ছা জন্য ভাই আচ্ছা কোশ্চেনটা বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে এখন বুঝতে পারছিস তো, ক্লিয়ার না ভাইয়া এখন, জি বল। ভাইয়া। ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। এই আমার কথা শোনা যাচ্ছে না। ভাই জুনাইদের ভাই নেটে ঝামেলা ভাই, আটকাই দিছে। ভাইয়া, ও যদি শুধু মানে যদি টি ভেরিয়েবল বা যদি না নেওয়া হয়, কথা বুঝতেছি না, কিছুই বুঝি নাই। মানে ডি হলো, তাহলে তো সিঙ্গেল, দেখ সিঙ্গেল ভেরিয়েবলের পরের অঙ্কটা দেখ পারিস কিনা। বৃত্তের ক্ষেত্রফল সমান হারে বৃত্তের ক্ষেত্রফল সমান হারে বৃদ্ধি পেতে থাকলে প্রমাণ করো যে বৃদ্ধি পেতে থাকলে বৃত্তটির পরিসীমা বৃদ্ধির হার
বৃত্তের ক্ষেত্রফল সমান হারে বৃদ্ধি পেতে থাকলে বৃত্তটির পরিসীমা বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে কি হবে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? কি হবে বলেই দেই, তোরা শুধু আমাকে অ্যান্সারটা বলবি। সমানুপাতিক। এই তানিম, ওরা যে অঙ্কগুলা করতেছে বুঝতে পারতেছিস কি? রুমি, জি ভাই। কি হবে এই অঙ্কটা, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভাইয়া বল। ভাই এটা কি ভাইয়া পরিসীমা বৃদ্ধির মানে ব্যাসার্ধের বৃদ্ধির আর পরিসীমার সাথে ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? বুঝি না। ভাই এটা বললে না যে পরিসীমা বৃদ্ধির হার, ওখানে ভাই ব্যাসার্ধ বৃদ্ধির হার হবে না? না, ঠিকই আছে। অঙ্ক কোনো সমস্যা নাই, অঙ্ক যথেষ্ট ঠিক আছে। আসিস কেউ এমন, এটা কি ভাই হলো? টাইম দেন ব্যস্তানুপাতিক। ভাইয়া। তানিমের আসছে কত, ব্যস্তানুপাতিক? জি ভাই। আর কার কত আসছে? জি ভাই ব্যস্তানুপাতিক আসছে। আদনান কত আসছে? একটু ভাইয়া। আচ্ছা, ব্যস্তানুপাতিক আমার আসছে, গুড। তার মানে হইছে সব ঠিক তো, অ্যান্সার হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখ কেমনে করবো, এখানে বলছি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হারে বৃদ্ধি পায়, ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এরিয়া। এবার বলছে পরিসীমা বৃদ্ধির হার, তাহলে পরিসীমা মানে কত, পরিসীমা মানে হচ্ছে এস, এস মানে কত 2 পাই আর। পরিসীমা বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে দেখাইতে বলছে। আর আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু পরিসীমা বা আর উভয়ই কত টাইম ডিপেন্ডেন্ট, আসলে সময়ের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে কি কোনো এরিয়া আছে না, তাহলে আমরা এখানেই এরিয়া নিয়ে আসবো। কেমনে, এস এর উপর স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, 4 পাই স্কয়ার আর তার উপর স্কয়ার লেখা যায়? জি ভাই অবশ্যই লেখা যায়। এস এর উপর স্কয়ার ইকুয়াল কত 4, তারপরে কত পাই, তারপরে কি লেখা যায়, পাই আর তার উপর স্কয়ার লেখা যায়? জি ভাইয়া। এই যে পাই আর স্কয়ার মানে কত, পাই আর স্কয়ার মানেই তো এ, তাহলে এস স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 4 পাই ইনটু এ, অফকোর্স লেখা যায়। কারণ আমরা কার রেসপেক্টে করব, আমরা করব টাইমের সাপেক্ষে, আমরা করব টাইমের সাপেক্ষে। টাইমের সাপেক্ষে যদি করি তাহলে এটা মানে কত হবে 2 ইনটু এস ডিএস বাই হচ্ছে ডিটি ইকুয়াল 4 পাই ডিএ বাই হচ্ছে কত হবে ভাইয়া ডিটি।
আমাদেরকে বলছে যে এইটা বের করো, তাহলে এইটা ds বাই dt ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু s ইনটু dA বাই হচ্ছে কত dt। এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা নিয়ে আর প্যারা নিলাম না, c নিলাম 4 পাই। s মানে কত? s মানে তো পরিসীমা, পরিসীমা মানে তো আসলে কত 2 পাই আর, তাহলে এটা মানে কি লেখা যায় 2 পাই কত আর, মানে পাই আর পাই চলে গেল, 2 আর 2 4, এই 4 চলে গেল, মানে কনস্ট্যান্ট থাকে নিচে থাকে কত আর, তার মানে ds বাই dt কনস্ট্যান্ট মানে কি সমানুপাতিক ধ্রুবক আসবে একটা, মানে এই যে এটা ds বাই হচ্ছে dt এই যে 1 বাই r, তার মানে কি সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ক্লিয়ার এটা? জি ভাইয়া। তাহলে পরে এই যে 2s ds বাই dt 4 পাই 2 ইনটু পাই ইনটু r লেখা গেল এই পর্যন্ত। কারো কোনো সমস্যা আছে? তাহলে পরে দেখ আমরা এই যে টাইমের সাপেক্ষে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল সমান হারে বৃদ্ধি পেতে থাকলে এই যে আমাদের পুরো প্রসিডিউরটা, আমার মনে হয় না যে এমন কেউ নাই যে আমরা আসলে বুঝতেছি না। পুরোটা বুঝছিস টানি? জি ভাই। তাহলে পরে বলতে একটু সবাই আমাদের আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে তোর কি বল ডাবল ভেরিয়েবল নিয়ে বা 2 ভেরিয়েবল নিয়ে থাকলে আমরা কেমনে কাজ করব সেটা কি বুঝতে পারছিস সবাই? ডাবল ভেরিয়েবলের কাহিনী বোঝা গেল? জি ভাইয়া বুঝছি। এবার ডাবল ভেরিয়েবলের কাহিনী যখন আমরা বুঝলাম, ডাবল ভেরিয়েবলের সাথে আমরা কত বল সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করলাম, তাই না? যে কয়েকটা অঙ্ক একটু দেখলাম যে পারিস কিনা। এই এর পরের দিন আমরা কি করব, এর পরের দিন আমরা আজকে যদি 5-7টা করে থাকি তাহলে পরের দিন আমরা আরো 5-7টা করব, সেটা হচ্ছে সিঙ্গেল আর হচ্ছে যে ডাবল দুইটার কিছু যোগফল হচ্ছে যে নিয়ে, মানে সিঙ্গেল আর ডাবলের নিয়ে আমরা কিছু কাজ করব আসলে, বুঝছস? এই হচ্ছে আমাদের আজকে পর্যন্ত, আর কি এই পর্যন্ত আমরা দেখবো। তা আমাদের হয়তোবা আর 2 দিন মতো লাগলে ডিফারেন্সিয়েশনটা শেষ হয়ে যাবে, ওইদিকে আমাদের n-তম ডেরিভেটিভের আর একটা অংশ বাকি আছে, তাহলেই শেষ। আদারওয়াইজ n-তম ডেরিভেটিভ তো এমনিতেই শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের এই তো মোটামুটি ডিফারেন্সিয়েশনের পার্টটা শেষ, দেন আমরা অন্য কোনো একটা চ্যাপ্টারে যাব। ভাইয়া বল কি বলতেছিস? তোর কথা বুঝি না, তোর নেটের অবস্থা খুবই বাজে। বলতেছি ভাইয়া ডিফারেন্স আচ্ছা, ওর মনে হয় একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নাই, জুনায়েদ ভাইয়া গ্রুপে বলিস। আচ্ছা শোন, ভাইয়া তাহলে পরে কাজ কি বল? এটার এক্সামটা ভাই 5 তারিখের দিকে নিতে চাইছিলেন ভাইয়া, ডিফারেন্সিয়েশনের। ডিফারেন্সিয়েশনের সেটা তো খালি তোর ইয়াগুলো আসবে, মানে লিমিটের পর থেকে শুরু করে জি ভাই লিমিটের অ্যান্সার পর ডেরিভেটিভ। থেকে শুরু করে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের আগ পর্যন্ত, এই যে এই জি পর্যন্ত ভাইয়া। একটা পরীক্ষা নিব, বুঝছস? এই তানিম, আল্লাহর নাম নিয়ে জীবনে একটা পরীক্ষাও দিসনি, যতগুলো পরীক্ষা এখন পর্যন্ত হয়েছে আর কি, লাস্ট ওয়ার্নিং আর কি, এই পরীক্ষা দেওয়াই লাগবে তো। ভাইয়া এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই পরীক্ষা বল- দিচ্ছে আসলে, ভাই ও বলতেছিলাম কি পাইলে কি না পাইলে কি। ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পরে ভাইয়া যখন হলো আর ম্যাথের একটা চ্যাপ্টার ধরবেন, ছোট একটা চ্যাপ্টার শেষ করে তার ইন্টিগ্রেশন ধরা যায়, তাহলে ভাই এক ঘেমেতে কাটা যাবে। হ্যাঁ সেটাই তো, না না এরপরে তো ইন্টিগ্রেশন কখনোই না, মাথা খারাপ, এরপরে ইন্টিগ্রেশন করলে বিরক্ত লাগবে আর কি। কারণ একই জি জিনিস ভাই একটা মানে ছোটখাটো একটা চ্যাপ্টার শেষ করার পরে ধরেন ওই যে বহুপদী আছে না আমাদের ভাইয়া, হ্যাঁ এরপরে বহুপদী বললাম, জি সমস্যা তো ভাই নেই তাই বহুপদী না? শেষ করে তাহলে ইন্টিগ্রেশন ধরলে ভাই ভালো লাগবে। হ্যাঁ এটাই, বা এরপরে বহুপদী কেন, শুধু বহুপদীর দরকার লাগলে আরো একটা বললাম, সমস্যা নেই আর কি, বুঝছস? একঘেয়েমিতে চল সরলরেখা না নিতে করে পারেন। গেলে অনেকদিন একই ভাইয়া জিনিস পড়তে হলো। বল ভাই দিবু ভাই আজকে আমাদের একটা অফার দিছে ভাই, শুনবেন? দীপু ভাই কি বলছে? একটা অফার দিছে ভাইয়া, কি টিকটক অফার ভাইয়া। কি বলছে, কি অফার? ভাইয়া এক্সাম নিবে ভাইয়া, মাসে মনে হয় 2-3টা এক্সাম নিবে ভাইয়া। যে ভাইয়া ফার্স্ট হবে ভাইয়া, ওকে ভাইয়া 500 টাকা ডিসকাউন্ট ভাইয়া। তাই?
জি ভাইয়া, এখন তো সবাই ভাই জোর দিয়ে পড়বে ভাইয়া। এটা তো ভালো আইডিয়াটা ভালো অনেক একটা ভালো লাগছে। জি ভাইয়া, হ্যাঁ আমি তো ইউনিভার্সিটি এতদিন ভাইয়া। না আমি তো খালি এতদিন খালি বলছি যে ইয়ার জন্য আর কি মানে ভালো করলে খাওয়াবো আর কি, এটা বলছি। এখন তো আর দেখতেছি যে ভাইয়া, তা করা যাবে না। আইডিয়াটা তো ভালো। ভাইয়া, বল। ভাই দীপু ভাই ভাই পর আদায় করা ভাই এক্সপার্ট ভাই, এক্সট্রিম লেভেলের, ক্লাসই শেষ করে ফেলে ভাই। তাহলে তো খুবই ভালো তোদের জন্য। আমি আবার হচ্ছে যে মানুষকে এই বকাঝকা হাবিজাবি এগুলো বা মানে এত পড়া, তুই শেষ পড়াবি কখন, ধরবি কখন, আসলে হয় না। তাও একটা হইলে হইতো আর কি, বুঝছ না? একটা সাবজেক্ট হইলে একটা কথা ছিল আর কি। দুই তিনটাতে হইলে হয় না আসলে। আপনিও ভাই একটা ভাই অফার দিতে পারেন ভাইয়া ওই একাডেমিক হ্যাঁ গ্রুপটাতে। আসলেই ভালো কথা বলছে, সাইক্লোন অফার দেয়া লাগবে আসলে ইভেলির মতো। ভালো কথা বলতেছিল যে প্রথম 5 জনের হচ্ছে ডিসকাউন্ট আর কি। জি ভাইয়া, না ভাই তাইলে মানে লস ভালো হবে ভাই, লাগছে 3 জন ভাইয়া। দেন। হোক সমস্যা নাই, কি হয় ভাই হবে, ভাইয়ের সমস্যা কোনো কি? লস নাই, কনক ভাইয়ের মন বড়। না আমি ভাবতেছি দিব তাহলে যে ও মানে আমি বলবো যে তাহলে 1000 ডিসকাউন্ট আর কি। জি ভাইয়া, এটা ভাই আমার অনেক ভালো লাগছে ভাইয়া, আমি নিজে ফিল এটা তো করতেছি আমি তো ভাইয়া। নরমালি আমি নরমালি মানুষকে বলি যে এরকম করতে পারলে খাওয়াবো, কিন্তু ভাবতেছি যে না এটা তো ভালো জিনিস। জি ভাই, এখন তো করোনা ভাই, না হলে তো আপনি ট্রিটি দিতেন ভাই, এটা তো ঝামেলা হয়ে গেছে। এটা ভালো জিনিস, ভালো জিনিস এটা। দরকার লাগলে এমনও করে দিব আর কি যে এই প্রশ্ন যদি এই নাম্বার তুলতে পারিস তাহলে মনে কর যে হচ্ছে যে তোর 50% ডিসকাউন্ট। জি ভাইয়া, করতে পারেন। সবাই ভাইয়া আগ্রহী হবে ভাইয়া, যুদ্ধে পড়াশোনা বুঝছি করবে বুঝছি, ভাইয়া। এটা তো ভালো ভালো কথা বলছিস আর কি। জি ভাইয়া, একটা টার্গেট মানে একটা অটো একটা টার্গেট সেট হবে ভাইয়া। আসলেই এটা ভাই ভালো নেশা কথা লাগে বলছিস। ধরেন ভাইয়া। আমি তো এভাবে ভাবি নাই আসলে, এভাবে তো ভেবে দেখিনি। দেখছেন ভাইয়া, ছোট ভাইদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ভাইয়া। আসলেই অনেক বুদ্ধি আসলে, তাহলে আমারই বুদ্ধি নেই। এই পর্যন্ত দেখে নিবি আর কি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ভাইয়া ওই আল্লাহ মডার্ন হাফেজ। ফিজিক্স তো শুরু করবেন ভাই একটু পরে না? বুঝি না, হ্যাঁ মডার্ন ফিজিক্স শুরু করবো আর কি। মোবাইলের ব্যাটারি কম, আগে চার্জ দিয়ে নি, পেট ভরে যাক তারপরে। আচ্ছা ভাইয়া, বলে দেন ভাইয়া ওকে, গ্রুপে ভাইয়া। বলতেছি বলতেছি। ভালো আইডিয়া। এই ঠিক আছে। আর কালকে তোদের পড়াইলে সন্ধ্যার সময় পড়াবো আর কি, বুঝছস? কালকে কালকে 7:30টার দিকে পড়াবো, মানে কালকে সন্ধ্যায় আর পড়া রাখিস না, ঠিক আছে? ভাই আপনার যখন ইচ্ছা ভাইয়া, শুধু ভাই গ্রুপে বলে দিন ভাই, যে কোনো সবসময় ফ্রি আচ্ছা ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই, কালকে আমরা রাতে করবো আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।